এই যে সেই সময় হচ্ছে যে এই আরব মাওয়ালি দ্বন্দ্বটা এক প্রকার শিয়া সুন্নি দ্বন্দ্বের রূপ নেয়। তর্ক থেকেই তো হচ্ছে যে হালাকু খান বাগদাদের ধ্বংস করলো, আব্বাসীয় খেলাফতের পতন ঘটলো। ইরানের এক পাশে কিন্তু হচ্ছে যে ভারতবর্ষ, আরেক পাশে মধ্যপ্রাচ্য, আরেক পাশে মধ্য এশিয়া। আরিয়ান এবং ইরান এই দুটো কিন্তু একই রুট থেকে এসেছে। দর্শক, বণিক বার্তার নিয়মিত পডকাস্ট আয়োজনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুর রহমান। আমার সঙ্গে বণিক বার্তার স্টুডিওতে আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বণিক বার্তার স্পেশাল করেসপন্ডেন্ট। আজ আমরা তার সঙ্গে কথা বলবো ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে। মোহাম্মদ সাইফুল ইসলাম, স্টুডিওতে আপনাকে স্বাগত। এই মুহূর্তে ইরানকে বিশ্বের টক অব দ্য টাউন বলা যায়, বিশেষত মুসলিম বিশ্বে তো অবশ্যই। আমার প্রথম প্রশ্ন, ভূরাজনৈতিকভাবে ইরান কেন গুরুত্বপূর্ণ? ভূরাজনৈতিকভাবে ইরানের গুরুত্ব আসলে তিনটি জায়গায়। প্রথমত ভৌগোলিক, দ্বিতীয়ত দেশটির জ্বালানি সম্পদের প্রাচুর্য, এবং তৃতীয়ত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং পরাশক্তিগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের রসায়ন। এই তিনটি বিষয় ইরানকে ভূরাজনৈতিকভাবে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। এর মধ্যে যদি আমরা এর ভৌগোলিক অবস্থানের কথাটা যদি বলি, প্রথমত আপনি যদি একটা ম্যাপ খুলে বসেন তাহলে আপনি দেখবেন যে পারস্য উপসাগর এবং কাস্পিয়ান সাগরের মাঝখানে একটা বড় ভূখণ্ড, সেটাই হচ্ছে ইরান। কোনো কারণে যদি কখনো ভূমধ্যসাগর থেকে কাস্পিয়ান সাগরে পণ্য পরিবহন সরাসরি বন্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একটি বিকল্প হতে পারে, একটি ভালো বিকল্প হতে পারে হরমুজ প্রণালী দিয়ে আপনার ইরানের ভূখণ্ড ব্যবহার করে কাস্পিয়ান সাগর পর্যন্ত সরবরাহ নিয়ে যাওয়া। এবং ভৌগোলিকভাবে ইরানের গুরুত্বের জায়গাটা সবচেয়ে বেশি যেটার কারণে, সেটা হচ্ছে স্ট্রেইটস অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি পণ্য পরিবহন হয়। সুতরাং গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ চেইন ঠিক রাখার জন্য স্ট্রেইটস অফ হরমুজ চালু থাকাটা খুবই জরুরি। তো এবং স্ট্রেইটস অফ হরমুজের নিয়ন্ত্রণ নেয়ার সক্ষমতা এই মুহূর্তে ইরানেরই সবচেয়ে বেশি। এইটাই হচ্ছে যে, যদি আমি ভৌগোলিক দিক থেকে চিন্তা করি, সেটা হচ্ছে ইরানের ভূরাজনৈতিক ভৌগোলিক গুরুত্ব। এবার আসি ইরানের সম্পদের প্রাচুর্যের জায়গায়। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে জ্বালানি তেল উত্তোলনে ইরানের অবস্থান এখন চতুর্থ। দেশটিতে জ্বালানি পণ্যের প্রচুর মজুদ আছে এবং স্বাভাবিকভাবেই এই জ্বালানি পণ্যের দিকে অনেকেরই নজর থাকে, এবং ইরানও স্বাভাবিকভাবেই চাইবে তার জ্বালানি পণ্যের নিয়ন্ত্রণ কারো হাতে না দিতে। তো সেই জায়গাটা থেকেও একটা বিরোধের জায়গা আছে। আপনারা জানেন কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছিল। বিভিন্ন পত্রপত্রিকায় দাবি করা হয়েছে সে বৈঠকে জ্বালানি কোম্পানিগুলোর প্রতিনিধিরা ডোনাল্ড ট্রাম্পকে ইরান দখল করা, যেহেতু তারা দেখছেন যে ভেনেজুয়েলা থেকে জ্বালানি তেল উত্তোলন করে সেটা পরিশোধন করে বাজারে নিয়ে আসা পর্যন্ত অনেক ব্যয়বহুল ব্যাপার, এবং জ্বালানি তেলের মানটাও তেমন একটা ভালো না। তো সেই জায়গাটায় হচ্ছে যে তারা ভাবছিলেন যে ইরান থেকে হচ্ছে জ্বালানি তেলের সাপ্লাইটা নিয়ে আসা যায় কিনা। এ তো গেল ইরানের সম্পদের প্রাচুর্যের জায়গা। এবং সর্বশেষ বিষয়টি যেটা, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং বৈশ্বিক পরাশক্তিগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের রসায়ন। আপনি যদি দেখেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্ক কিন্তু ভালো না। তার কারণ হচ্ছে ইরানে যেই ইসলামী বিপ্লব হয়েছে, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র নির্ভর দেশগুলোর চিন্তাধারার পুরোপুরি বিপরীত। তার সঙ্গে শিয়া সুন্নি একটা দ্বন্দ্বের ব্যাপার তো আছেই। আবার যদি দেখেন, এই মুহূর্তে রাশিয়া ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে ভূরাজনৈতিক বিরোধ, সে জায়গায় কিন্তু রাশিয়া ও চীনের একটি বড় মিত্র দেশ কিন্তু ইরান, যেটা আমরা সরাসরি হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতি চলাকালেই চীনের সাম্প্রতিক বক্তব্য থেকে আমরা দেখতে পেয়েছি। তো মোটা দাগে এই তিনটি বিষয়কেই ইরানের ভূরাজনৈতিক গুরুত্বটা বোঝার জন্য যথেষ্ট। বেশ বিস্তারে আপনি বললেন। আমি একটু অন্যদিকে যাব, যে মুসলিম দেশগুলো বা প্যান মুসলিম যে ধারণা, সেই বৃহত্তর মুসলিম সংহতির কথা বলা হয়, সেখানে ইরানও একটা অংশ। কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ অনেক ক্ষেত্রেই ইরানকে বিরোধী শক্তি হিসেবে দেখে। কেন ইরানের প্রতি তাদের এই দৃষ্টিভঙ্গি? কেন তারা ইরানকে বিরোধী শক্তি বিবেচনা করে? এটার উত্তরটা আমি একটু টাচ করে এসেছি। সেটা হচ্ছে যে ইরানে কিন্তু একসময় রাজতন্ত্র ছিল, সর্বশেষ এই কয়েক দশক আগেও। তো 70 এবং 80-র দশকে যখন ইরানে বিপ্লবটা হয়ে গেল, তো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে একটু অস্বস্তি তৈরি হলো, কারণ দেশগুলো তো রাজতন্ত্র। হ্যাঁ, এখন তাদের মধ্যে আমরা যেটা দেখেছিলাম
ইউরোপে ঊনবিংশ শতকে অষ্টাদশ এবং ঊনবিংশ শতকে যখন হচ্ছে ফরাসি বিপ্লবের পর ইউরোপের দেশগুলো ভয় পেয়ে গেল যে এই বিপ্লবের ঢেউ তাদেরকেও আক্রান্ত করে কিনা। তো একই ভয় হচ্ছে যে বৈশ্বিক গণমাধ্যমগুলো তো ভাষ্যমতে যে একই ভয় ওই সময় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের রাজপরিবারগুলোকেও আক্রান্ত করে যে তাদের ইয়েটা ছিল যে ইরানে যে ইসলামী বিপ্লবের ঢেউটা আমাদের দেশে এসে পড়ে কিনা। দ্বিতীয়ত আরেকটি বিষয় তো সেটা আমরা চিরন্তন, সেটা হচ্ছে যে অনেক আগে থেকেই শিয়া সুন্নি দ্বন্দ্ব। তো ইসলামী বিপ্লবের পর সেই দ্বন্দ্বটা আরও প্রকট হতে থাকে। তৃতীয়ত আপনার এই যে মধ্যপ্রাচ্যের যে রাজতন্ত্র বা রাজপরিবারগুলোর সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক কিন্তু অনেকটা ভালো, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের থ্রুতে ইসরায়েলের মতো দেশগুলো পশ্চিমাদের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশনের সুযোগ থাকে। দুঃখিত, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের থ্রুতে ইসরায়েলের এক ধরনের নেগোসিয়েশনের সুযোগ থাকে, কিন্তু সেটা কিন্তু আমরা ইরানের ক্ষেত্রে তাদের সেই সুযোগটা নেই। তো এই কারণেই ইসরায়েল এবং ইসরায়েল যেমন ইরানকে তার মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে এখন, অন্যান্যরাও শুরু থেকেই দেখে আসছে। আর ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর যে প্রক্সি ওয়ারটা চলছে, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি এবং কোনো অংশে গাজায় হামাসকেও সহায়তা করেছে ইরান। তো সেই জায়গাগুলো থেকে তো রাজতন্ত্রগুলোর সঙ্গে তাদের বীরত্ব আরও বড় হওয়ার কথা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, সেখানে একটা কমন ফ্যাক্টর হচ্ছে ইসলাম। ইসলাম আসার আগে থেকে আরব এবং পারস্যের মধ্যে সাংস্কৃতিক ও রাজনৈতিক একটা পার্থক্য ছিল। সেগুলো কি আজকের মধ্যপ্রাচ্যের এই বিভাজনকে এখনো প্রভাবিত করে? ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, ইরান কিন্তু বিশ্বের প্রথম সুপার পাওয়ার। রোম যখন রোম হয়ে ওঠেনি তখনও কিন্তু ইরান সুপার পাওয়ার হয়ে উঠেছিল সাইরাস দ্য গ্রেটের হাত ধরে। তো ইরান হচ্ছে যে এই যে আখেমেনেড সাম্রাজ্য, তারপরে পাহলাভানরা, তারপর সাসানিডরা, তো ইরানিদের মধ্যে হচ্ছে যে এক ধরনের এই ইরানিদের সাংস্কৃতিক ঐতিহ্যটা অনেক পুরনো এবং রিচ। এবং আপনি যদি দেখেন একই পাশে যখন ইরানিরা যখন হচ্ছে যে মোটামুটি প্রাচ্য এবং প্রতীচ্য দুই জায়গাকেই শাসন করছে, তারা মোটামুটি গ্রিসেও একটা বড় ধরনের ইনভেশন চালালো, এবং সেখান থেকে ইরান কিন্তু হচ্ছে মোটামুটি এক প্রকার এশিয়ার মাটিতে অজেয়ই ছিল। একই সময় আরবরা তখনও হচ্ছে যে মরুচারী। তো এই মরুচারী আরবদের মধ্যে আপনি মরুচারী আরবরাও কিন্তু কালচারালি অনেক রিচ। এটা কিন্তু আপনি অনেক 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 হাজার 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 উদাহরণ পাবেন আপনি। তো আপনি দেখবেন এই যে একই সময়ে একটা সংস্কৃতি যে কিনা হচ্ছে যে এক্সপানশন মোডে আছে, আর একটা সংস্কৃতি যে তার নিজের মতো করে একটা উপদ্বীপের মরুভূমির মধ্যে নিজের মতো করে তৈরি হচ্ছে। আরব উপদ্বীপ জায়গাটা অনেক বড় হলেও তারা কিন্তু মোটামুটি অনেকটা একই কালচার ফলো করতো, এক্সেপ্ট সাম পার্ট অফ ইয়েমেন। দুই সংস্কৃতিরই কিন্তু ওই সময়কার আপনি প্রচুর সাহিত্য এখনও অ্যাভেলেবল। সাহিত্যের যদি আপনি খেয়াল করেন যে ওই সময়কার কবিদের আপনার মূল আলোচনার বিষয় ছিল হচ্ছে যে মরুর রুক্ষতার মধ্যে এক টুকরো মরুদ্যানের মতো মানবিক বিষয়গুলো। এক টুকরো মানে মরুর রুক্ষতার মধ্যে মরুদ্যান যেমন হচ্ছে যে আপনাকে একটু বেঁচে থাকার স্বস্তি দেবে, তেমনি এই রুক্ষতার মধ্যে এই মানবিক বিষয়গুলো, এই জন্যে আপনি আরবের কবিতার উপজীব্যগুলোর মধ্যে দেখবেন হচ্ছে প্রেম, আরবের কবিতার উপজীব্যগুলোর মধ্যে হচ্ছে ঔদার্য, সহনশীলতা, হ্যাঁ, আবার হচ্ছে যে বন্ধুত্ব, এই বিষয়গুলো আরবের সাহিত্যে কিন্তু ওই সময় খুব গুরুত্ব পেয়েছে। আবার একই সময় দেখবেন ইরান যখন এক্সপানশন মোডে যাচ্ছে, আপনি শাহনামা যদি দেখেন, শাহনামার ইয়েতে দেখবেন যে শাহনামার মূল ইয়েই হচ্ছে যে হিরোরা, আপনি সোহরাব রুস্তম, আমি একটা উদাহরণ দিই যে সোহরাব রুস্তম দুজনই কিন্তু হচ্ছে যে দিগ্বিজয় বীর। তো ওই সময় দেখবেন হচ্ছে যে মানে দুটো কালচার পুরোপুরি ভিন্নভাবে গড়ে উঠছে। একদিকে হচ্ছে যে মরুচারী পশুপালক আরব গোষ্ঠী, আরেকদিকে হচ্ছে কৃষিজীবী ইরানি সাম্রাজ্য, যেটাকে পারসিক সাম্রাজ্য। তো এই দুই সাম্রাজ্যের মধ্যে তখনই একটা কালচারাল ডিফারেন্স তৈরি হয়ে গেছে। এই কালচারাল ডিফারেন্সটাকে হচ্ছে যে যখন ইসলামের প্রথম যুগে, যখন হচ্ছে যে রাশিদুন খেলাফতের আমলে, যখন হচ্ছে যে ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হচ্ছে, যখন আরবরা পারস্যকে দখল করে নিল,
তখন এই দুই সংস্কৃতির মধ্যে ব্লেন্ডিংয়ের কাজটা প্রাথমিকভাবে ইসলাম শুরু করে দেয়। কিন্তু তারপরেও একটা দ্বন্দ্ব তৈরি হয় সেই সময়, একটা দ্বন্দ্ব তৈরি হয়। দ্বন্দ্বের জায়গাটা ছিল যে আরব এবং মরুচারী আরবরা নগরবাসী ইরানিদের খুব একটা বিশ্বাস করতো না, আবার নগরবাসী ইরানিদের মধ্যেও মরুচারী আরবদের নিয়ে এক ধরনের উন্নাসিক মনোভাব ছিল। তো এই বিষয়টা হচ্ছে যে যখন রাশিদুন খলিফতের আমলে যখন হচ্ছে যে ইরানিরা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতে শুরু করে, তখনই কিন্তু দ্বন্দ্বটা সামনের দিকে একটু একটু করে আসতে শুরু করে, আরব বনাম মাওয়ালি দ্বন্দ্ব। পরবর্তীতে যখন উমাইয়ারা হচ্ছে যে শাসন করা শুরু করে, সেই সময় হচ্ছে এর আগে তো হচ্ছে কারবালার হৃদয় বিদারক ঘটনা। সেই সময় হচ্ছে যে পারসিক জাতিগোষ্ঠীরাই কিন্তু হচ্ছে ওই সময় হচ্ছে যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরদের সবচেয়ে বড় সমর্থক হয়ে দাঁড়ায়। এই যে সেই সময় হচ্ছে যে এই আরব মাওয়ালি দ্বন্দ্বটা এক প্রকার শিয়া সুন্নি দ্বন্দ্বের রূপ নেয়। এরপর যখন উমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীয়রা যখন হচ্ছে যে বিদ্রোহের ডাক তোলে, তখন সেই সময় কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিল ইরান ও খোরাসান। বিদ্রোহের ঝড়টা কিন্তু এসেছিল সেখান থেকে, যেখান থেকে উমাইয়ারা উচ্ছেদ হয়েছিল। তো এবং পরবর্তীতে যখন ক্রুসেডের সময় আপনারা দেখবেন যে ইরানি অ্যাসাসিন গোষ্ঠী, তারা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই শাসকদের কিন্তু ব্যতিব্যস্ত করে রাখছে। একই সঙ্গে ক্রুসেডার এবং আরব শাসক সবাইকে কিন্তু তারা ব্যতিব্যস্ত করে রাখছে। এবং এই অ্যাসাসিন গোষ্ঠীর কারণেই তো পরবর্তীতে আমরা দেখলাম যে হচ্ছে যে এই অ্যাসাসিন গোষ্ঠীকে দমন করা নিয়ে বিতর্ক থেকেই তো হচ্ছে যে হালাকু খান বাগদাদের ধ্বংস করলো, আব্বাসীয় খেলাফতের পতন ঘটলো। এই দ্বন্দ্বগুলো যুগে যুগে ছিল, যুগে যুগে ছিল, এখনও আছে। এখন ভূরাজনৈতিক বিষয়গুলো, সম্পদ বন্টনের বিষয়গুলো এর সঙ্গে যুক্ত হয়ে এই যে সাংস্কৃতিক বিভাজন, এই যে রাজনৈতিক বিভাজন, এই যে ধর্মের মধ্যে ধর্মীয় বিভাজন, এই বিষয়গুলোকে আরও প্রকট করে তুলেছে। সংস্কৃতির কথা আপনি বলছিলেন, এই সংস্কৃতি নিয়ে, ইরানের সংস্কৃতি নিয়ে আমার আপনার কাছ থেকে আরেকটু জানার আছে। আমরা এখন ইরান বলছি বা ইরানের সংস্কৃতি বলছি, বাট কিন্তু বিষয়টা তো পারস্য সংস্কৃতি অনেক আগে থেকে। তো সেই পারস্য সংস্কৃতিতে সাইরাসের আমল ছিল, তারপরে আপনি শাহনামার উল্লেখ করেছেন, এরপরে ইসলামের কথাও বলেছেন, জরথুস্ত্রবাদ সেখানে ছিল, এরপরে শিয়ামত। তো আপনি উত্তর ইতোমধ্যে কিছুটা দিয়ে ফেলেছেন, তবুও আমি জিজ্ঞেস করব যে এই প্রত্যেকটা বিষয়ই কি ইরানকে স্বতন্ত্র করে তুলেছে? আজকের ইরান তৈরি হওয়ার পেছনে তো অবশ্যই এই বিষয়গুলো জড়িত। আপনি যদি দেখেন যে পারসিক সাম্রাজ্যের যে বলি হচ্ছে যে সেই সাইরাস দ্য গ্রেট থেকে শুরু করে, যদি আমি আকেমেনেড সাম্রাজ্য বলি বা পাহলাভানদের শাসনামল বলি বা সাসানিড শাসনামল বলি বা পরবর্তীতে হচ্ছে ইসলামী শাসনামল বলি, ইরানের এক পাশে কিন্তু হচ্ছে যে ভারতবর্ষ, আরেক পাশে মধ্যপ্রাচ্য, আরেক পাশে মধ্য এশিয়া। এই যে তিনটা কালচারালি খুবই রিচ তিনটা অঞ্চলের সঙ্গে ইরান নিরন্তর, ইরানি সংস্কৃতির মিথস্ক্রিয়া হয়েছে নিরন্তর। আপনি যদি এই যে আমরা যে বলি যে ভারতবর্ষে আর্যদের কথা, আর্য বা আরিয়ানদের কথা, এই আরিয়ান এবং ইরান এই দুটো কিন্তু একই রুট থেকে এসেছে, একই জাতিগোষ্ঠী থেকে উদ্ভূত। কিন্তু তারপরে হচ্ছে যে আবার যদি দেখেন আপনি চেঙ্গিস খানদের আমলেও, তৈমুরলংদের আমলেও, ওই সময় কিন্তু ইরানি সংস্কৃতির সঙ্গে আর আপনার নিয়মিত আশেপাশের সংস্কৃতিগুলোর অনেক প্রচুর আদান প্রদান হয়েছে। যেমন তৈমুরলং হচ্ছে যে সমরকন্দ গড়ে তুলেছিলেন, দ্য ব্লু সিটি। তো সেখানেও এই সমরকন্দের তো মানে সাংস্কৃতিক বেসটাই ছিল ইরানি। তারপরে হচ্ছে যে আমাদের যখন মুঘল শাসকরা হচ্ছে যে তখন তারা সাথে করে ইরানি অনেক কিছুই নিয়ে এসেছে। আবার একই সঙ্গে এই দিক থেকেও অনেক কিছু গেছে ওই দিকে। আপনি দেখবেন ইরানি এই যে জরথুস্ট্রবাদের কথা বলছিলেন আপনি, জরথুস্ট্রবাদের একজন দেবতা হচ্ছেন আহুর মাজদা। আর আমাদের এই অঞ্চলের পুরাণের অসুরদের সঙ্গে কি আপনি কোনো মিল পাচ্ছেন? অসুর, এরকম প্রচুর আদান প্রদান হয়েছে। এটা কি শুধু ভারতবর্ষের সঙ্গে, মধ্য এশিয়ার সঙ্গে, মধ্যপ্রাচ্যের সঙ্গে নিরন্তর, এবং শুধু এর বাইরেও আপনি চীনের সঙ্গেও নিরন্তর আদান প্রদান হয়েছে। তো স্বাভাবিকভাবেই ইরানের যে কালচারটা, এটা তো আজকে একদিনে তৈরি হয়নি, হাজার হাজার বছর ধরে। ইসলামের আগমনের পর সেটা ইসলামের শ্যাডোর মধ্যে দিয়ে, বা পরবর্তীতে হচ্ছে শিয়া সেক্টে ভাগ হওয়ার পর শিয়া সেক্টের বিশ্বাস মতবাদগুলোর শ্যাডোর মধ্য দিয়ে কিন্তু কালচারাল আদান প্রদান হয়েছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ এই আলোচনার জন্য। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। বণিক বার্তার পডকাস্টে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনা দেখতে চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব এবং ফেসবুক পর্দায়। ধন্যবাদ।